সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি শিক্ষক নিয়োগের যে নোটিফিকেশন পশ্চিমবঙ্গ সরকার তা কিন্তু সঠিক সময়ে অর্থাৎ 30শে মে তা প্রকাশ করেছিল। সেখানে পূর্ববর্তী শূন্য পদ অর্থাৎ যে চাকরি বাতিল হয়েছে সেই শূন্য পদের সাথে আবার নতুন শূন্য পদ ধরে মোট 35,726টি পদের জন্য নোটিফিকেশন জারি হয়েছে। তার মধ্যে একটা অংশ রয়েছে নবম দশম শ্রেণীর শিক্ষক হিসাবে, আরেকটি অংশ রয়েছে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক। এই নিয়োগের জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে যে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। রাজ্য সরকারের অনুরোধে যারা যোগ্য শিক্ষক বলে গণ্য হয়েছিলেন তাদেরকে 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে তাদের কাজ চালিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এবং নতুন শিক্ষক নিয়োগ হলে এরা চলে যাবেন। সেই জন্য রাজ্য সরকারও বা এসএসসি তাদের সংশ্লিষ্ট তারা এই পরীক্ষা প্রক্রিয়ার মধ্যে সম্পন্ন করবেন এরকম একটা গাইডলাইন বা এরকম একটা ভার্বাল নিয়ম তারা সেখানে দেখিয়েছেন যে কত তারিখের মধ্যে পরীক্ষা কখন হতে পারে, কখন রেজাল্ট বেরোবে, কখন ইন্টারভিউ হবে ইত্যাদি। কাজেই সেই যে নিয়োগ বিধি তারা তৈরি করেছেন অনেকের মতে যে সেই নিয়োগ বিধি 2016-এর যে নিয়োগ বিধি ছিল তার থেকে স্বতন্ত্র এবং তারা মনে করেন যে এই নিয়োগ বিধি পূর্ববর্তী নিয়োগ বিধির সমান হওয়া উচিত ছিল, সেখান থেকে সরে গেলে সমস্যা হতে পারে। এই নিয়ে একজন অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য, যিনি এই নিয়োগ মামলার সাথে যুক্ত ছিলেন, প্রথম দিক থেকেই নানান মামলা তিনি করেছেন, হাইকোর্ট সুপ্রিম কোর্টে তিনি কেস প্রেজেন্ট করেছেন, সেই অ্যাডভোকেট তিনিও বলেছেন যে নিয়মের বাইরে গেলেই অর্থাৎ 2016-এর নিয়মের বাইরে গেলেই এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু বাতিল হবে। অর্থাৎ তারা ধরেই নিয়েছেন যদি কোনো রকমের ব্যত্যয় ঘটে তাহলে সেই নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করানো হবে এবং তার জন্য তারা আদালতে যাবেন। ঠিক তাই ঘটল। ঠিক 30 তারিখে সেই বিধি প্রচারিত হলো, নোটিফিকেশান হলো, পরীক্ষার নিয়মকানুন বলা হলো, আর 3 তারিখে একাধিক মামলা কলকাতা হাইকোর্টে জমা হলো। কারণ সেখানে দেখা গেছে যে পূর্ববর্তী যে প্রক্রিয়ায় পরীক্ষা প্রক্রিয়া ছিল সেখানে এরা নতুন অনেকগুলো বিষয় নিয়ে এসেছে, যেমন লিখিত যে নম্বর, তার সাথে যারা শিক্ষকতার অভিজ্ঞতা আছে তাদেরকে আনা হয়েছে, পড়ানোর জন্য যে কৌশল, প্রেজেন্টেশন, কমিউনিকেশন, তার জন্য নম্বর আনা হয়েছে এবং ইন্টারভিউর জন্য নম্বর ছিল, এবং একাডেমিক যে পারফরমেন্স তার জন্য যে নম্বর থাকে সেই নম্বরকেও রদবদল করা হয়েছে। আগে যেমন স্কুল ফাইনাল, হায়ার সেকেন্ডারি, গ্রাজুয়েশন, মাস্টার ডিগ্রি, বিএড ইত্যাদির নম্বরকে ধরে সেখানে একটা নম্বর বের করা হতো, এবারে সেটা শুধু যাওয়া হয়েছে গ্রাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি লেভেলের নম্বরের উপর। ফলে অনেকেই মনে করেন যে পুরানো যারা অর্থাৎ 2016-এর আগে যারা একাডেমিক পাস কোয়ালিফিকেশন যারা অর্জন করেছেন অর্থাৎ কলেজ ইউনিভার্সিটি পাস করেছেন, সে সময় যে পরিমাণ নম্বর পাওয়া যেত, পরবর্তী সময় সরকারি নীতি বদলের কারণে নম্বরের পরিমাণ অনেক বেশি উঠেছে। ফলে যারা সদ্য এই কম্পিটিশনে অংশ নেবেন তারা ওই নম্বরের অ্যাডভান্টেজটা তারা অনেকটা বেশি পেয়ে যাবেন। আবার একটা শ্রেণী মনে করেছেন যে 20 নম্বর ইন্টারভিউর জন্য এবং ওই পাঠ দান প্রক্রিয়া অর্থাৎ পড়ানো এসবের জন্য যে নম্বরটা রাখা হয়েছে সেই নম্বরের ক্ষেত্রেও কিছু নম্বর হেরফের করার একটা সুযোগ থেকে যাবে। আবার যারা নতুন প্রার্থী তারা মনে করছেন যে আমরা তো কোনো এক্সপিরিয়েন্স নেই, পুরানো যারা পরীক্ষায় বসেছিলেন, যারা শিক্ষক হিসাবে যারা নিযুক্ত হয়েছিলেন তাদের পড়ানোর অভিজ্ঞতা আছে, তাহলে ওই 10 নম্বর শুদ্ধ তাদের জন্যই জমা হয়ে আছে। আবার একদলে ভয় করছেন যে এই সময় ওই এক্সপিরিয়েন্স সার্টিফিকেটে কিছু উল্টোপাল্টা হয়ে নানান রকমের নানান জায়গার থেকে জোগাড় করে তারা হয়তো এই সুযোগের অংশ নিয়ে নেবেন। অর্থাৎ সামগ্রিকভাবে একটা স্বচ্ছতার অভাব বোধ করছেন একটা শ্রেণীর লোকেরা। তার মধ্যে অনেক অ্যাডভোকেট আছেন, তারা মামলা করেছেন, কিন্তু গতদিন নানান মিডিয়া থেকে, মেইনস্ট্রিম মিডিয়া যেমন তেমনি বিভিন্ন ইউটিউব চ্যানেল বা অন্যান্য মাধ্যমেও খবর এসেছে যে না, এই মামলা হাইকোর্ট কিছুই শোনেননি, তারা এই
এসএসসির যে পরীক্ষা প্রক্রিয়া তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে, এবং এটাও বলেছেন যে কোনো যদি সমস্যা হয় তাহলে সেই সময় তারা দেখবে। এখানে আমরা একটা পত্রিকা থেকে কিছু অংশ তুলে ধরলাম তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, যে তারা বলেছেন যে এই নিয়োগ প্রক্রিয়া চালিয়ে যেতে পারবে এবং আদালত এখানে হস্তক্ষেপ করবে না। কিন্তু এই নিয়ে দুই ধরনের খবর বেরোচ্ছে। আমরা একজন অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট, যিনি এই মামলাগুলোর সাথে প্রথম থেকে যুক্ত ছিলেন, তার একটা ইন্টারভিউ আমরা দেখতে পেয়েছি। তিনি সেখানে বলেছেন না, এমন কোনো কথা হাইকোর্ট বলেননি, কারণ হাইকোর্ট কোনো রায় বা কোনো সিদ্ধান্ত দেননি। তিনি বলেছেন যে 3 তারিখে যখন মামলাগুলো ফাইল করা হয়েছিল তখন হাইকোর্টে ছুটি হয়ে গেছে, এবং ছুটির সময় তারা এটাকে ভ্যাকেশন বেঞ্চে পাঠিয়েছে, এবং ভ্যাকেশন বেঞ্চ মামলাটা নেবেন এবং শোনার ব্যাপার আছে এইটা বলেছেন, এবং তারা মনে করেছেন যে এটা কোর্ট খুললে পরে, আদালত খুললে পরে সেখানে রেগুলার বেঞ্চে এটা হিয়ারিং হবে। গতদিন অর্থাৎ 9 তারিখে যখন আদালত খুলেছে, সেই আদালত খোলার পরে নিয়ম হয়েছে যে ভ্যাকেশন বেঞ্চের যে মামলা সেটাকে নতুন করে রেগুলার বেঞ্চে এটা মেনশন করতে হয়। মেনশন করা একটা আদালতের শোনার প্রক্রিয়া, সেটা নিয়ে আমরা এখানে বিস্তারিত বলতে যাচ্ছি না। সেটা কালকে সেটা করা হয়েছে, এবং সেখানেও আদালতে মামলা শুনবেন, এবং জুলাই মাসের যে কজ লিস্ট সেখানে এই মামলাটি আসবে বলে মাননীয় বিচারক জানিয়েছেন। ফলে এটা যখন আমরা সিনিয়র অ্যাডভোকেটের কাছ থেকে শুনতে পারি, তখন আমরা মনে করি যে এই খবরটা অধিকতর নির্ভরযোগ্য। এটা অধিকতর নির্ভরযোগ্য কারণ তিনি আদালতে উপস্থিত ছিলেন এবং সমগ্র প্রক্রিয়ার সাথে তিনি যুক্ত ছিলেন। কাজেই এই যে একটা বিভ্রান্তি, অর্থাৎ কোনো কিছুই নেই, এটাও যেমন ঠিক বলে মনে হয়নি, তেমনিভাবে যারা পরীক্ষা দিচ্ছে অর্থাৎ চাকরি প্রার্থীরা, তারা একটা সমস্যায় পড়ে যান যদি এই ধরনের খবর প্রকাশ হতে থাকে। তো যাই হোক, এই বিভ্রান্তি না ছড়ানোই ভালো। আমরা শুধু আশা করি যে সমগ্র নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতার সাথে বিতর্কের মধ্যে না এসে সঠিক সময়ে সম্পন্ন হয়ে যাক। তার ফলে যেমন 35,726 জন কর্মপ্রার্থী কর্মলাভের সুযোগ পাবেন, তেমনিভাবে শিক্ষাক্ষেত্রে যে সমস্যা হচ্ছে অর্থাৎ শিক্ষকতার অভাব, তাও আংশিকভাবে দূর হবে বলে আমরা মনে করি। কাজে আমরা আশা করি সেই চাকরি প্রার্থীদের মতোই সমগ্র প্রক্রিয়াটা স্বচ্ছতার সাথে নির্বিঘ্নে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ হয়ে যাক। এ বিষয়ে আরও খবর থাকলে আমরা পরে জানাবো।